ম্যাপ অনুযায়ী গত রাতে ভারত যেভাবে প্রত্যাঘাত চালিয়েছিল তাতে এই ম্যাপ অনুযায়ী কোথাকার হামলায় কোন প্রত্যাঘাতে শেষমেশ মাসুদ আজহারের পরিবারের 14 জন শেষ হলো। এটা বাহাওয়ালপুর, জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার। ভারতীয় পাক ভারতের সীমান্ত থেকে অন্তত 100 কিলোমিটার ভিতরে জৈশের এই হেডকোয়ার্টার, এই বাহাওয়ালপুর হেডকোয়ার্টারে পাল্টা হামলার ফলে কিন্তু মাসুদ আজহারের পরিবারের 14 জন একসঙ্গে প্রাণ হারিয়েছে। এছাড়াও ভারতের প্রত্যাঘাত চলেছে মুরিদকেতে, চলেছে মেহমুনাতে, বার্নালা, গুলপুর এবং কোটলিয়াবাসে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভিডিওর ছবি, যে ভিডিওতে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিভাবে এই বদ্দার অপারেশন সিন্দুর চালানো রয়েছে। দেখতে পাচ্ছেন ভীমবেরের ছবি, ঠিক ভীমবেরের প্রত্যাঘাতের মুহূর্তের ছবি, একেবারে সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার মুহূর্তের ছবি, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ করা ছবি। এটা কোটলিয়াবাসের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কোটলিয়াবাসের যে ছবি, টেররিস্ট ক্যাম্প ডেস্ট্রয়েড কোটলিয়াবাস দেখতে পাচ্ছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ভিতরে পড়ে এই কোটলিয়াবাস। এই ভিডিও প্রমাণ এবং দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে টেররিস্ট ক্যাম্প ভারতের প্রত্যাঘাতে। এবং এরকমই একটি হানাতে আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টারে এইরকমই হানাতে 14 জন মাসুদ আজহারের পরিবারের প্রাণ হারিয়েছেন। মাসুদ আজহার কি জীবিত না মৃত, মুখে কুলুপ পাকিস্তানের। আমি মুদস্সরের মতো জঙ্গি যেভাবে পকেটে পেন গোজা অবস্থায় মারা গেছে, পকেটে পেন গোজা অবস্থায়, হাতে কিন্তু রাইফেল ছিল না। দুটো সম্ভাবনা হতে পারে, এক, লোকজনকে এরা যুদ্ধে নামিয়ে দেয় কিন্তু নিজেরা আয়েশে জীবনে থাকে, অথবা ভাবতেই পারেনি, এক্সপেক্টই করতে পারেনি পকেটে পেন গুজে মারা যাওয়া মুদস্সর এমন পরিস্থিতির মধ্যে যে ভারত ভিতরে এতখানি ঢুকে এসে পাল্টা মারতে পারে। সিজার, একদমই, কারণ যেভাবে এই আক্রমণ হয়েছে, যেভাবে এই প্রত্যাঘাত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের মাটিতে, আমি খুব স্পষ্টভাবে কথাটা বলছি, পাকিস্তানের মাটিতে 100 কিলোমিটার ভেতর পর্যন্ত এই হামলা হয়েছে এবং সেই হামলা হয়েছে ভারতের মাটিতে দাঁড়িয়ে। কোনোভাবে ইন্টারন্যাশনাল বর্ডার বা লাইন অফ কন্ট্রোলকে না ক্রস করে এই হামলা চালানো হয়েছে একদম প্রিসাইজ ওয়েতে। যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি ছিল সেই জঙ্গি ঘাঁটিগুলোকেই টার্গেট করে এই হামলা চালানো হয়েছে এবং ভারতীয় সেনার পক্ষ থেকে ভিডিও দিয়ে সেই প্রমাণগুলো তুলে দেওয়া হয়েছে। কারণ কোথাও পাকিস্তান এটা বলতে পারবে না যে কোনো সিভিলিয়ানদের ওপর অ্যাটাক হয়েছে, পাকিস্তানের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টের ওপর অ্যাটাক হয়েছে। এবং যে জায়গাগুলো, সেখানে তথ্য প্রমাণ সহকারে পরিষ্কার ভাবে বলা হয়েছে কোন ক্যাম্পে কারা প্রশিক্ষিত হয়েছিলেন এবং ভারতের কোন নাশকতার সঙ্গে, কোন সন্ত্রাসবাদী হামলার সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং তারা কোন ক্যাম্প থেকে এসেছিলেন। যেমন স্পষ্টভাবে বলা হয়েছে সোয়াইনালা থেকে যারা গত 2024-এ প্রশিক্ষিত হয়ে কাশ্মীর উপত্যকার বুকে 4 জন পুলিশ কর্মীকে হত্যা করা থেকে শুরু করে 2 জন জওয়ানকে হত্যা করা থেকে শুরু করে 3টে নাশকতার ঘটনায় তারা যুক্ত ছিল, তারা এসেছিল সোয়াইনালা থেকে। ঠিক একইভাবে মুরিদকেতে কে প্রশিক্ষিত হয়েছিল? মুরিদকেতে প্রশিক্ষিত হয়েছিল আজমল কাসাফ। অর্থাৎ এইভাবে একদম সাম্প্রতিক অতীতে গত 10 থেকে 15 বছর বা তারও বেশি সময় ধরে ভারতের বুকে ঘটে যাওয়া একের পর এক এই ধরনের ইসলামিক জঙ্গি সংগঠনের নাশকতার ঘটনায় পাকিস্তান কিভাবে মদদ দিয়েছে, পাকিস্তানের মাটিতে বা পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মাটিকে ব্যবহার করে কিভাবে এই টেরর আউটফিটগুলো বেড়ে উঠেছে, সেখান থেকে পরিকল্পনা হয়েছে এবং পাকিস্তানের সক্রিয় মদতে, পাকিস্তান সরকারের মদতে, পাকিস্তান সেনার মদতে, আইএসের মদতে সেই তথ্য প্রমাণ সহকারে কিন্তু আজকে এই যে প্রিসিশন অ্যাটাকের পরে গোটা বিশ্বকে বার্তা দেওয়া হয়েছে। কারণ এরপরে পাকিস্তান যদি কোনো মিস অ্যাডভেঞ্চারের পথে যায় তাহলে সেটা প্রমাণিত হবে পাকিস্তান এতদিন ধরে যে সন্ত্রাসবাদীদের মদত দিয়েছে সেই সন্ত্রাসবাদীদের বাঁচাতেই পাকিস্তান আবার এই মিস অ্যাডভেঞ্চারের পথে যাচ্ছে। এটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি একটা স্পষ্ট বার্তা গোটা বিশ্বের কাছে। একেবারেই আপনাদেরকে আর একবার জানাই যে ভারতের একের পর এক যে প্রত্যাঘাত এবং গত রাতে সেই প্রত্যাঘাতে যেভাবে একটা একটা করে ভারত 9টা জঙ্গি ঘাঁটিতে একদম টার্গেট করে হামলা চালিয়েছে এবং ভারতের সেই বদলার হামলায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী নেটওয়ার্ক। মাসুদ আজহারের পরিবারের 14 জনই নিকেশ। মাসুদ আজহার জীবিত না মৃত এখনো মুখ খুলছে না পাকিস্তানি কর্তৃপক্ষ। হাফিজ মোহাম্মদ সঈদ বেঁচে আছে না মরে গেছে মুখে আনছে না পাকিস্তান কর্তৃপক্ষ, তার কারণ ভারতের বদ্দার
ভারতের প্রত্যাঘাতের যে প্রতিক্রিয়া আপাতত সেটা সামাল দিতে ব্যস্ত পাকিস্তান। শুধুমাত্র স্বীকার করে নেওয়া হচ্ছে, মেনে নেওয়া হচ্ছে, হ্যাঁ ভারত কি ভয়ঙ্কর হামলা পাকিস্তানের বুকে চালিয়েছে। দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নিজে টুইট করে সমাজ মাধ্যমে বারবার জানিয়েছেন ভারতের দিক থেকে এই প্রত্যাঘাতের কথা। কিন্তু এই হামলা যে জঙ্গি ঘাঁটিতে ভারত চালাবে তা কিন্তু দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, বলেছিলেন খুঁজে খুঁজে প্রত্যেককে মারা হবে। যেভাবে খুঁজে খুঁজে পেহেলগাঁওতে নাম জেনে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, ঠিক সেভাবেই খুঁজে খুঁজে প্রত্যেক সন্ত্রাসবাদীকে ভারত খতম করবে, তারা পৃথিবীর যে প্রান্তে লুকে থাকুক না কেন। আবারও চলে যাব, সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সিজার, তোমার কাছ থেকে আরো একবার বুঝে নেওয়া এবং সাধারণ দর্শকদের জন্য যারা একটু বেলাতে একটু দেরিতে হয়তো টিভি সেটটা অন করেছেন তাদের জন্য আরেকবার বুঝিয়ে দেওয়া কিভাবে ভারত লক্ষ্য নির্বাচন করে এই প্রত্যাঘাত চালিয়েছে। সাধারণভাবে সিজার এমন বেছে বেছে প্রত্যাঘাত সিরিয়া, লেবাননে আমরা ইসরায়েলকে চালাতে দেখেছি এর আগে, কিন্তু এত প্রিসাইজ ইসরায়েলের বাইরে বোধহয় এর আগে সন্ত্রাসের বিরুদ্ধে এমন প্রত্যাঘাত পৃথিবী আর কখনো দেখেনি। সিজার, তোকে একদমই ঠিক বলেছ, কারণ একদম যখন এই হামলা চলছে তার কয়েক ঘন্টা আগে ঠিক একইভাবে ইয়েমেনে হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলও কিন্তু সানা বিমানবন্দরে, যেখান থেকে হুতিরা সব থেকে বেশি তারা আক্রমণ শানাচ্ছিল, সেই জায়গাটা এরকমই প্রিসাইজ একটা হামলা করে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ যে প্রিসিশনের কথা বলছিলে ইসরায়েলের সেই দক্ষতা রয়েছে, এবং সেই একই দক্ষতা আমরা প্রতিফলিত হলো কিন্তু ভারতের গতকালের অ্যাটাকে। ভারতের গতকালের অ্যাটাকের ক্ষেত্রে, এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে লার্জার যদি ছবি দেখা যায় তাহলে মূল হলো বাওয়ালপুর, পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব প্রদেশ, বাওয়ালপুর 100 কিলোমিটার ভেতরে, পাকিস্তানের ভেতরে, নট পিওজেকে বা পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর। তারপর মুরিদকে, সেটাও পাকিস্তানের মেনল্যান্ডের অনেক ভেতরে, 30 কিলোমিটারের ভেতরে। গুলপুর 35 কিলোমিটারের ভেতরে। সোয়াই ক্যাম্প 30 কিলোমিটার ভেতরে। এবং যেগুলো হচ্ছে তোমার পাক অকুপাইড জম্মু কাশ্মীর, যেগুলো মেহমুনা ক্যাম্প, সারজাল ক্যাম্প, বার্নালা ক্যাম্প, কোটলি ক্যাম্প। অর্থাৎ পাক অকুপাইড জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের মাটির ভেতরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত গিয়ে এই ধরনের প্রিসিশন অ্যাটাক, প্রিসাইজ অ্যাটাক, একদিকে ভারতীয় সেনাবাহিনীর 3 উইং, 3 শাখার যে দক্ষতা, সেই দক্ষতা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে খুব স্পষ্টভাবে বলতে গেলে, যেটা বারবার এর আগে তুমি বলছিলে, যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় নেতৃত্ব তারা স্পষ্ট করেছিলেন পাতালে লুকিয়ে থাকলেও খুঁজে তাদের নিকেশ করা হবে। অর্থাৎ ভারত চাইলে যে খুঁজে নিকেশ করতে পারে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, সেটা ভারত দেখিয়ে দিয়েছে একেবারে। আমার সঙ্গে থাকো সিজার, এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমার সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকে স্বাগত। এবং শুরুতেই যেটা জানতে চাইবো, গত রাতে ভারতের এই প্রত্যাঘাত কতটা কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে? আপনাদের কাছে অনেক ইন্টেলিজেন্স সোর্স মারফত এখনো পর্যন্ত ইনফরমেশন আসে, যতটা শেয়ার করা যায় যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, জয় হিন্দ। জয় হিন্দ। সবার আগে আমি বলতে চাই কি, আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম কয়েকদিন আগে কি কবে আমরা প্রত্যাঘাত করব, দ্যাট ইজ এলিমেন্ট অফ সারপ্রাইজ। অ্যান্ড সারপ্রাইজ কোথায়, কখন, কিভাবে, সেটা আমাদের উপরে ছেড়ে দাও, উই আর দ্য প্রফেশনালস। তাই আমরা আজ ভোরবেলায় এটা দেখিয়ে দিয়েছি। 9খানা জায়গায় যেখানে আমরা অ্যাটাক করেছি পাকিস্তানের, আমরা কিন্তু কোনো মিলিটারি টার্গেটসকে অ্যাটাক করিনি, আমরা করেছি যেখানে প্রশিক্ষণ হয় জেশে মোহাম্মদ, লস্করে তওবা, এই ধরনের যে জঙ্গি সংস্থাগুলো রয়েছে, সে তার বিরুদ্ধে, তাদের হেডকোয়ার্টার্স অ্যান্ড টেরর ক্যাম্পস সেখানে। And it is deep inside Pakistan and deep inside POK. Muzaffarabad সবচেয়ে উত্তরে POK, and Bhavalpur একদম southern most tip of western Punjab, পাকিস্তানের। তো একটা দীর্ঘ জায়গা নিয়ে আমরা এই আক্রমণটা চালিয়েছি। We have used the resources, আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্সের 3টা অঙ্গই পার্টিসিপেট করেছিল ইকুয়ালি, and ইন্টেলিজেন্স শেয়ার করার পরে এই টার্গেটস গুলো বেছে নেওয়া হয়েছিল। এখন ফাইনাল যে স্ট্রাইকটা হয়েছিল প্রাইমারিলি ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল। এটা আমাদের অনেক নাম্বার অফ এয়ারক্রাফট এটা আমাদের ইউজ হয়েছিল, সুখয়, মিরাজ 2000 এন্ড রাফাল। এন্ড একদম প্রিসিশন গাইডেড মিসাইলস গুলো ইউজ করা হয়েছিল, স্কাল এবং ক্রুজ মিসাইলস, যেগুলো এয়ার লঞ্চড বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলস, এয়ার টু গ্রাউন্ড মিসাইলস আমরা এটার মধ্যে ইউজ করেছি। এবং একদম নিখুঁত জায়গায় গিয়ে এগুলো হিট করেছে।
যেসব টেরর ক্যাম্পস গুলো এগুলো একদম ধ্বংস হয়েছে এবং পাকিস্তান এখন অনেক ডিসইনফরমেশন এন্ড মিসইনফরমেশন ক্যাম্পেইন চালাবে কি আমরাও এই কিছু করেছি, ডিসইনফরমেশন এন্ড মিসইনফরমেশন ক্যাম্পেইন করবে কি প্রপাগান্ডা এক ধরনের কি আমরাও ইন্ডিয়ার কিছু প্লেন নামিয়ে দিয়েছি এই করেছি। একদমই ক্যাপ্টেন দাস, তেমন বেশ কিছু প্রপাগান্ডা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে ফেক বলে চিহ্নিত হয়েছে এবং ভারতকে নয়, অনেক সময় ভারতের বাইরে অন্য দেশের নাগরিকরাই পাকিস্তানে সেই ক্যাম্পেইন ধরে ফেলছেন এবং লিখে দিচ্ছেন তলায় গিয়ে ফেক নিউজ, ছবিটা দিয়ে দিচ্ছেন কোন দিন কোথাকার কোন জায়গার ছবি চুরি করে পাকিস্তান এই দাবি করছে। কিন্তু গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি একটা অন্য প্রশ্ন আপনার সামনে রাখছি। পাকিস্তানকে বিশ্বের সামনে এটা স্বীকার করে নিতে হয়েছে, পাক প্রধানমন্ত্রীকে স্বীকার করে নিতে হয়েছে, হ্যাঁ ভারত ঘর মে ঘুসকে মারা, এবং এমনভাবে মেরেছে যে পাক প্রধানমন্ত্রী এবং তার সেনাবাহিনী, তার সমস্ত প্রতিরক্ষা দপ্তর মুখে কুলু পেটে বসে আছে। কতজনকে মেরেছে, কিভাবে মেরেছে, তার ক্ষয়ক্ষতির হিসেব পর্যন্ত পাকিস্তান সরকারিভাবে দিচ্ছে না। পাকিস্তান কি এরপরে বাধ্যতামূলকভাবেই ভারতের দিকে প্রত্যাঘাত, পাল্টা আঘাত আনার চেষ্টা করবে বলে আপনার মনে হয়? একদমই, আমি আগে যে আপনি হিন্দিতে ডায়লগটা দিয়েছেন সেটাই আমি আর একটু बोलून प्लीज। दुख हमारा होगा, जगह भी हमारा होगा, समय भी हमारा होगा, मौका भी हमारा होगा, सिर्फ जमीन पाकिस्तान की होगी। हमने वही किया। এবার প্রত্যাঘাত পাকিস্তানের থেকে আমার মনে হচ্ছে নিশ্চয়ই হবে, পাকিস্তান এটার পাল্টা দিবে। কিন্তু আনলাইক ইন্ডিয়া, পাকিস্তান এর কাছে কোনো টেরর ক্যাম্পস টার্গেট নেই ইন্ডিয়ার মধ্যে। কেন? আমরা জানি পাকিস্তানে অনেক টেরর ক্যাম্পস ছিল আর আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে তো কোনো টেরর ক্যাম্পস নেই। তো ওরা কোথায় অ্যাটাক করবে? ওরা অ্যাটাক করবে মিলিটারি টার্গেটস এবং ইন্ডাস্ট্রিয়াল কি ইকোনমিক টার্গেটস। যদি ওটা করে তাহলে ওরা যা আজ সকালে হয়েছে ঘরে তার 3 গুণ বেশি পাল্টা খাবে। তো পাকিস্তান, আই এম শিওর দে উইল রিটালিয়েট, এন্ড রিটালিয়েট হওয়ার জন্য they have the capability, কিন্তু আমরা প্রস্তুত, আর্ম ফোর্সেস আর রেডি ফর ইট, এন্ড আমরা ওদের এমন জবাব দেব কি ওরা এটা বোধহয় they will not be able to survive thereafter. তো আমরা প্রস্তুত হওয়া উচিত, the country as a whole we should be ready to expect কি পাকিস্তান এটার একটা পাল্টা জবাব দিবে নিশ্চয়ই। একেবারেই গ্রুপ ক্যাপ্টেন দাস আমাদের সঙ্গে থাকুন, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদেরকে আরেকবার জানাই, অপারেশন সিন্দুর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে আধা সামরিক বাহিনীর সমস্ত ডিজিপিকে তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন আধা সামরিক বাহিনীর সমস্ত সদস্যদের ছুটি অবিলম্বে বাতিল করবার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবকটি আধা সামরিক বাহিনীর ডিজিদের সঙ্গে বৈঠক করেছেন এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের যে কোনো সদস্যের সমস্ত রকমের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আধা সামরিক বাহিনীকে অবিলম্বে তাদের অবস্থানে, যার যার অবস্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওমর আবদুল্লার সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এবং ডিজি বিএসএফ এর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন শাহ। সূত্রের খবর, ডিজি বিএসএফ কে অমিত শাহর নির্দেশ, কাশ্মীর সীমান্তে বসবাসকারীদের জন্য উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। তার কারণ কিছুক্ষণ আগেই গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের বলছিলেন, আপনারা শুনেছেন যে পাকিস্তান কাপুরুষের মতো সাধারণ নাগরিকদের উপর হামলা চালানোর চেষ্টা করে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, জানতে চাইবো তোমার কাছ থেকে, আধা সামরিক বাহিনীর জন্য তাদের ডিজিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং এই ছুটি বাতিলের নির্দেশ কতটা গুরুত্বপূর্ণ এই সময়? জ্যোতির্ময়, বারবার ধরে যে কথা বলছি যে কোনো যুদ্ধের ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামো সুদৃঢ় রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই কাজটাই কিন্তু প্রথম থেকেই প্রাথমিকতার সঙ্গে অর্থাৎ গুরুত্বের সঙ্গে করছে ভারত। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টিতে আলাদা করে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিনি সমস্ত ডিজিপিদের সঙ্গে শুধু কথা বলেননি, তিনি বলেছেন যে সমস্ত শীর্ষ আধিকারিক এবং যারা জওয়ানরা রয়েছেন এই অসামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে প্রত্যেকের ছুটি যেন বাতিল করা হয় এবং প্রত্যেকে এই মুহূর্তে অ্যালার্ট মোডে থাকবে। এবং আমরা জানি যে কাশ্মীরেও যে অপারেশন চলছে সেখানে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি স্কোয়াড এবং সেনাবাহিনীকে প্রতি মুহূর্তে সিআরপিএফ তারা প্রতি মুহূর্তে সহযোগিতা করছে। অর্থাৎ এই অসামরিক প্রতিরক্ষা ক্ষেত্র এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র এবং এই আধা সামরিক বাহিনীর ভূমিকা এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে তাদের প্রত্যেকে ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।
অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকালের সঙ্গে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে। অপারেশন সিঁদুর, ভারতের পাশে দাঁড়ানো ইসরায়েল, গ্রিস, চিলি। ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকারও। শান্তি নিশ্চিত করুক ভারত এবং পাকিস্তান। প্রতিক্রিয়া আমেরিকার। ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা ইসরায়েলের। ভূমিকম্পের সময় সাহায্য করা ভারতের পাশে তুরস্ক দাঁড়ালো না। মুখে ভারতকে বন্ধু বলল, ভিন্ন সুর তুরস্কর গলায়। এখনো পর্যন্ত ভারতের অ্যাকশন নিয়ে মুখে কুলুপ চীনেরও। এই মুহূর্তে গোটা আন্তর্জাতিক সমীকরণটা একবার আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম। ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল, ভারতের পাশে দাঁড়ালো গ্রিস, চিলি। অর্থাৎ ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ভারতের পাশে দাঁড়ালেও ভারতের পাশে দাঁড়ালো না তুরস্ক, ভারতের পাশে দাঁড়ালো না চীন। আপনাদের আগেই জানিয়েছিলাম যে তুরস্কের যুদ্ধ জাহাজ অর্থাৎ রণতরী সেটা ইতিমধ্যে গিয়ে করাচি বন্দরে ভিড়েছে। জানিয়েছিলাম চীন তারা কিভাবে পাকিস্তানকে এই মুহূর্তে এখনো পর্যন্ত ভিতরে ভিতরে সাহায্য করে যাচ্ছে। কিন্তু গোটা আন্তর্জাতিক দুনিয়া এই মুহূর্তে আমেরিকা সহ, রাশিয়া সহ, ইসরায়েল তারা এই মুহূর্তে ভারতের পাশে। এমনকি অপারেশন সিঁদুর 100% সফল হওয়ার পরও ইসরায়েলের তরফে বিবৃতি দিয়ে ভারতের পাশে দাঁড়ানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মুখে কুলুপ চীনের। মুখে কুলুপ নয় দীপ, আমি আরো একবার জানাই, বারবার যতবার রাষ্ট্রসংঘে ভারত মাসুদ আজহার বা হাফিজ মোহাম্মদ সঈদকে নিয়ে কোনো সিরিয়াস প্রস্তাব আনতে গেছে ততবার ঢাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের এবং এই সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর চীন। তার কারণ চীনের ভারতের জমিতে লোভ, চীনের ইচ্ছে পাকিস্তানকে দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত রাখা এই সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে দিয়ে। ফলে সেই চীন আজকে স্বাভাবিকভাবেই ভারত এবং পাকিস্তান দুপক্ষকেই সংযত হতে বলবে। এটা নতুন কথা, কিন্তু এটা নতুন কথা কি, কিন্তু একই সঙ্গে এটাও রীতিমতো লক্ষ্য করার মতো দ্বীপ যে ইসরায়েল কিন্তু বিনা শর্তে সরাসরি ভারতের প্রত্যাঘাতের অধিকার আছে বলে সরাসরি ভারতকে সমর্থন করেছে। আর এই যে মাসুদ আজহার যাকে নিয়ে এত কথা, হাফিজ মোহাম্মদ সঈদ, এরা এই মুহূর্তে কেমন আছে? বেঁচে আছে? আদৌ বেঁচে আছে? পাকিস্তানি মিডিয়া, পাকিস্তানি সরকারের মুখে এই মুহূর্তে কুলুপ। কিন্তু মাসুদ আজহারের পরিবারের 14 জন একসঙ্গে খতম হয়ে গিয়েছে। পাকিস্তানি মিডিয়াই সে খবর দিচ্ছে, পাক সরকারও সে খবর স্বীকার করছে। আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আরেকবার আপনার কাছে ফিরে যাব। যেভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমার সঙ্গে রয়েছেন কি না? এই মুহূর্তে নিয়ে আরেকবার আপনাদেরকে জানাই, যেভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, মাসুদ আজহারের পরিবারের যেভাবে 14 জনকে একসঙ্গে যেভাবে ভারতের প্রত্যাঘাতে নিকেশ করা হয়েছে, তাতে করে মাসুদ আজহারের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেই এখনো পর্যন্ত ধারণা, যদিও পাকিস্তান সরকারিভাবে মুখে কুলুপ এঁটেছে। ভারতে একাধিক জঙ্গি হামলায় জড়িত এই মাসুদ আজহার। 1999 কান্দাহারে প্লেন হাইজ্যাকের পর মাসুদকে ছেড়ে দেয় ভারত। 2001 অর্থাৎ মাসুদ আজহারকে বিনিময় করা হয় ভারতীয় প্লেনে আটক ছিনতাই হওয়া ভারতীয় প্লেন থেকে সাধারণ নাগরিকদের দেশে ফিরিয়ে আনবার জন্য। 2001 লস্করের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সংসদ ভবনে পার্লামেন্টে যে জঙ্গি হানার ঘটনা ঘটে, সেই জঙ্গি হানার ঘটনার মূল চক্রী ছিল এই মাসুদ আজহার। জম্মু কাশ্মীর বিধানসভায় 2001 ঠিক একই কায়দায় হামলা চালায় মাসুদ আজহারের পরিকল্পনায়। 2008 26/11 মুম্বাই হামলা, সেখানে অন্যতম চক্রী এই মাসুদ আজহার। পাঠানকোট এয়ারবেসে 2016 যে হামলা, সেখানেও এই মাসুদ আজহারের নামই এসেছিল। 2016 উরিতে জঙ্গি হামলা, 2019 পুলওয়ামায় জঙ্গি হামলা, এই সব কিছুতেই এক এবং একমাত্র নাম মাসুদ আজহার। সেই মাসুদ আজহারকে পাওয়ার জন্য, হাতে পাওয়ার জন্য যতবার রাষ্ট্রসংঘে ভারত প্রস্তাব আনতে গিয়েছে, চীন বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই চীন আজ ভারতকে এবং পাকিস্তানকে একই সঙ্গে সংযত হওয়ার বার্তা দিচ্ছে, যাতে কারও দিচ্ছে না ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি কথায় গোটাটা সাড়া ছেড়ে দিয়েছেন, বলেছেন গোটা পৃথিবীরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকা উচিত। এর বেশি আর একটি শব্দ ব্যবহার করেননি। অর্থাৎ ভারত কি প্রত্যাশা করে তার অন্য প্রতিবেশীদের কাছ থেকে বা বিশ্ব শক্তির কাছ থেকে, সেটা ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। একমাত্র সমর্থন ছাড়া কোনো দ্বিমুখী কথায় ভারত কান দিচ্ছে না। ভারতের প্রত্যাঘাতে ইতিমধ্যেই চুরমার পুলওয়ামা হামলায় জড়িতদের ক্যাম্প, ভাওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিয়েছে ভারত। মাসুদ আজহারের ঘাঁটি মার্কাজ সুবহানাল্লাহ ধ্বংস, এখানেই ট্রেনিং দেওয়া হয় পুলওয়ামা হামলার জড়িতদের।
মানে এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং দর্শকদের জন্য, ভারতের মিসাইল স্ট্রাইকে অন্তত 100 জন জঙ্গি খতম। ভারতের শত্রু 3 জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। মুরিদকে লস্করি তৈবার হেডকোয়ার্টার চুরমার করে দেওয়া হয়েছে। ভাওয়ালপুরের কথা তুমি বলছিলে, ভাওয়ালপুরে ধ্বংস হয়ে গেছে জৈশে মোহাম্মদের সদর দফতর। শিয়ালকোটের হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টারও ধুলোয় মিশে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা দর্শকদের, দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সেই ক্যাম্পের ছবি দেখাচ্ছি। জৈশের হেডকোয়ার্টার এখন যেন মনে হচ্ছে শুধু ধ্বংসস্তূপ চারদিকে। ভারতের মিসাইল হামলায় 100 জন জঙ্গি খতম। ভারতের প্রধান শত্রু 3টি প্রধান জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার ধুলোয় মিশে গেছে। মুরিদকে লস্করি তৈবা হেডকোয়ার্টার চুরমার, ভাওয়ালপুরে ধ্বংস হয়ে গেছে জৈশে মোহাম্মদের সদর দফতর, আর শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টারও ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। এতটাই শক্তিশালী ভারতের প্রত্যাঘাত। জঙ্গিরা মনে রাখবে, পাক জঙ্গিরা মনে রাখবে যে ভারতের দিকে চোখ তুলে তাকালে, ভারতের মাটিতে আঘাত করলে, তারা যেখানেই লুকাক না কেন, পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক না কেন, ভারতীয় সেনা খুঁজে খুঁজে তাদের বার করে মারবে। এতদিন গোটা পৃথিবী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের উদাহরণ দিত, তাদের নজির ছিল গোটা বিশ্বে। আর এবার থেকে বিশ্বের ইতিহাসে নজির হয়ে থাকবে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুর। মাত্র 25 থেকে 30 মিনিটের অপারেশন, আর নিকেশ জঙ্গিদের বড়সড় নেটওয়ার্ক। ভারতের অপারেশন সিন্দুরে রীতিমতো আতঙ্কে পাকিস্তান। ভারতের প্রত্যাঘাত কার্যত যুদ্ধ, অ্যাক্ট অফ ওয়ার বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে তারা বেছে বেছে জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছে, প্রত্যাঘাত চালিয়েছে, এবং সেই হামলায় শুধুমাত্র জঙ্গিরা বা তাদের পরিবারের লোকজনই খতম হয়েছে, অথবা তাদের ঘাঁটি খতম হয়েছে, শেষ হয়ে গিয়েছে, এবং তারপর ভারত তার ভিডিও প্রকাশ করে দিয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার সরকারের কাছে এই জঙ্গিগুলোই তো আসলে দেশের নাগরিক। ফলে পাকিস্তানের বক্তব্য তাদের সাধারণ নাগরিকদের ভারতীয় হামলাতে তাদের হারাতে হয়েছে, ফলে এর জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে। ভারত অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধে জড়িয়ে গিয়েছে পাকিস্তানের সঙ্গে, এটাই আস্ফালন, এমনটাই আস্ফালন পাক প্রধানমন্ত্রী। আরও একবার জানাই আপনাদেরকে পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারতের অপারেশন সিন্দুরে রীতিমতো আতঙ্কে পাকিস্তান, ভারতের প্রত্যাঘাত কার্যত যুদ্ধ বা অ্যাক্ট অফ ওয়ার বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কারণ খুব স্পষ্ট, দীর্ঘদিন ধরে যে ছায়াযুদ্ধ পাকিস্তান চালিয়ে এসছে কার্গিলের পর থেকে, বা 71 থেকে কার্গিলের যুদ্ধের মধ্যে এই সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে দিয়ে ভারতের মাটিতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা, জঙ্গি হামলা ঘটনা ঘটানোর সেই সন্ত্রাসবাদী সংগঠনগুলোর মেরুদণ্ড কাল রাতে ভেঙে দিয়েছে ভারত। তার জবাব দেওয়ার অধিকার ভারতের ছিল, এবং সেটা বারবার ভারতের পক্ষ থেকে আজকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে যে কিভাবে আমরা দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে রপ্তানি করা এই সন্ত্রাস, এই জঙ্গি হামলার ফল ভুগেছি। ফলে ভারতের প্রত্যাঘাতে এবার পাকিস্তানের পাল্টা আস্ফালনের চেষ্টা, যদিও পাক প্রধানমন্ত্রী স্পষ্ট করেননি যে পাকিস্তানের এর ফলে ভারতের এই অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ ঘোষণা যাকে তিনি বলছেন তার জবাব কিভাবে দেবে। ঘরে বাইরে রীতিমতো সাঁড়াশি চাপ। পাকিস্তান ভারতকে জবাব দেবে কি? আপনারা শুনছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে জবাব দিতে চান। ভারত তাকে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু কোণঠাসা পাকিস্তান। বালুচিস্তানে একের পর এক হামলা শুরু হয়েছে। কাচ্চি জেলার মাঝে পাক সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি। স্পেশাল অপারেশন কমান্ডার সহ অন্তত 8 পাক সেনার বালুচিস্তানে মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। বালুচিস্তানে একের পর এক জায়গায় বালোচ লিবারেশন আর্মির দখলে চলে যাচ্ছে। এই মুহূর্তে প্রাক্তনের নিশ্চিতকর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। আমি কথা বলবো সরাসরি দীপাঞ্জন বাবুর সঙ্গে। দীপাঞ্জন বাবু, মাসুদ আজহারের পরিবারের 14 জন শেষ। হাফিজ মোহাম্মদ সঈদ আর মাসুদ আজহার বেঁচে আছে কিনা এটাই বলছে না পাকিস্তান। দীপাঞ্জন বাবু, স্বীকার করবে না, কারণ পাকিস্তান এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, চূড়ান্ত ভগ্নপ্রায় অবস্থা। পাকিস্তানের এখন আর ভরসা পাকিস্তান আর্মি নয়, পাকিস্তানের ভরসা এখন লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন। তো সেই জায়গায় পাকিস্তান কি করে স্বীকার করে হাফিজ মোহাম্মদ সঈদ আর মাসুদ আজহারের মৃত্যু যদি হয়েও থাকে, তারা কিছুতেই স্বীকার করবে না। পরে হয়তো কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে তিনি জীবিত ছিলেন, কিন্তু এখন ওরা কিছুতেই স্বীকার করবে না। পাকিস্তান চতুর্দিক থেকে ধ্বংসপ্রাপ্ত। বালুচিস্তান শুরু হয়ে গেছে কাজকর্ম,
এবার দেখো খাইবার পাখতুনখোয়া, তেহরিক তালিবান পাকিস্তান এরা এবার শুরু করে দেবে। পিওকে তো দেখবে খুব তাড়াতাড়ি সাংঘাতিক ধরনের শুরু হয়ে যাবে অ্যাক্টিভিটিস। তো পাকিস্তান সাংঘাতিক বিপদে, এরকম বিপদে পাকিস্তান হওয়ার পর কোনোদিন ফেস করে। দীপাঞ্জন বাবু, আমি বালোচ লিবারেশন আর্মি যে একের পর এক অপারেশন খাইবার পাখতুনখোয়া আপনি ইঙ্গিতে বলছিলেন, আমি একটু স্পষ্ট করে জানতে চাইবো পাকিস্তান কোন ফ্রন্টে, কটা ফ্রন্টে যুদ্ধ করবে দীপাঞ্জন বাবু? এই মুহূর্তে নিজেও কি ওরা জানে সেটা? দেখো, এটা আমি তোমার মনে আছে যে বহুবার তোমার প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে আমি বারংবার একটাই কথা বলেছি যে পাকিস্তানকে 5টা 6টা ফ্রন্টে লড়তে হবে। ভারত তো সবার শেষে। আমরা আজকে যেটা করলাম ভোরবেলা, এটা তো জাস্ট একটা ওই ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়। পাকিস্তানকে লড়তে হবে বালুচিস্তান, ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া, তালিবানদের এবং পাক অকুপাইড কাশ্মীর। খাইবার পাখতুনখোয়া তালিবানরা এখন উৎখাত করে ছাড়বে পাকিস্তানকে, কারণ ওদের দরকার পড়েছিল হাক্কানি নেটওয়ার্ককে নিউট্রালাইজ করার। সেটা ওরা সাহায্য পাচ্ছে কোথাও না কোথাও থেকে, আমাদের কাছ থেকে। তারপর এবার ওরা খাইবার পাখতুনখোয়া ছিনিয়ে নেবে পাকিস্তান থেকে। এটা তো হবেই, এটা তো খুব মানে ভবিতব্য ওদের ফেস করতেই হবে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, আমাদেরকে জানাচ্ছিলেন পাকিস্তানকে এই মুহূর্তে কি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়তে হয়েছে, ফলে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। কথাটা বলার পরেও পাকিস্তান কার্যত কিছু করার জায়গায় আছে কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। ভারতের মিসাইল এটাকে ছিন্ন ভিন্ন একাধিক জঙ্গি ঘাঁটি, 3 বাহিনীর মিলিত আক্রমণে ত্রাহি রব পাকিস্তানে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। অত্যাধুনিক স্ক্যাল্প মিসাইল, হ্যামার মিসাইলের আক্রমণ, সুইসাইড ড্রোনে প্রত্যাঘাত ভারতীয় নৌবাহিনীর। নির্ভুল প্রত্যাঘাতে বায়ুসেনার সঙ্গে হাত মেলায় নৌবাহিনী ও লয়টারিং মিউনিশন অর্থাৎ ড্রোন মিসাইল ব্যবহার করেছে নৌসেনা। নির্দিষ্ট টার্গেট খুঁজে আঘাত হানল নৌসেনাও। পহেলগাঁওয়ে ভারতীয় বনেদের সিঁদুর মোছার বদলা অপারেশন সিন্দুর। খবর পেতেই দেশ জুড়ে উচ্ছ্বাস, পটকা ফাটিয়ে জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস নাগরিকদের, মুখে ভারত মাতা কি জয় আর জয় হিন্দ ধ্বনি। শ্রীনগর বিমানবন্দরে অসামরিক উড়ান বন্ধ। শ্রীনগর বিমানবন্দর ব্যবহার করবে ভারতীয় সেনা। পাকিস্তান কোনো পদক্ষেপ করলেই ফের আরো বড় প্রত্যাঘাত। 10ই মে পর্যন্ত লে, চণ্ডীগড়, শ্রীনগর বিমানবন্দরে সমস্ত অসামরিক উড়ান চলাচল ওড়াউড়ি বন্ধ। ভারতের অপারেশন, জম্মু কাশ্মীর জুড়ে সতর্কতা জারি। কাশ্মীরের 3টি জেলায় সব স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত। বারামুলা, কুপওয়ারা, গুরেজে আজ বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতা রাজস্থানেও, জয়সলমীরে বন্ধ স্কুল কলেজ। ভারতীয় সেনাদের নিয়ে গর্বিত পোস্ট শায়ের। পহেলগাঁওয়ে আমাদের নিরীহ ভাইদের নির্দয়ভাবে খুনের বদলা এই অপারেশন সিন্দুর। ভারত ও ভারতীয়দের উপর যে কোনো হামলার প্রত্যুত্তর দেবে মোদী সরকার। সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত, পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জয় হিন্দ, জয় ইন্ডিয়া। অপারেশন সিন্দুরের সফল প্রত্যাঘাতে প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত, বাংলাদেশ সীমান্তে সতর্কতা। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি। সীমান্তের অরক্ষিত অংশে বাড়তি বাহিনী মোতায়েন। বাংলার সঙ্গে মণিপুর, অসম সীমান্তেও বাড়তি নজর। জলপথে বিশেষ নজরদারি, মোতায়েন বাড়তি বোট। সুন্দরবন সীমান্তে বিশেষ তৎপরতা বিএসএফ এর। ভারতের প্রত্যাঘাতে কেঁপে গেল পাকিস্তান। কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানে হামলা। জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী। ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি। এয়ার ইমার্জেন্সি ঘোষণা করেছে পাকিস্তান। 48 ঘন্টা বন্ধ লাহোর বিমানবন্দর। ছেলে আজ সুবিচার পেয়েছে। ভারতে পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নেওয়ায় খুশি খচ্চরের শহীদ সৈয়দ আদিল হোসেনের বাবা। প্রত্যাঘাতের জন্য, জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আদিলের বাবা হায়দার শাহ। পহেলগাঁওতে জঙ্গিরা যখন নারকীয় হত্যালীলা চালাচ্ছিল সেই সময় পর্যটকদের বাঁচাতে রুখে দাঁড়িয়েছিলেন এই শহীদ সৈয়দ আদিল হোসেন।
তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। আর তারপর ভারতের অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হলো। ভারত সুবিচার পেয়েছে তার ছেলে। পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নেওয়ায় খুশি শহীদ সৈয়দ আদিল হোসেনের বাবা। इसमें तो हम खुश हैं कि जिन 26 लोगों की मेरे बेटे के साथ वहाँ पे जाने चली गई, तो आज जो उन 26 लोगों का बदला वहाँ पे लिया गया, तो हम तो खुश हैं। हम इस गवर्नमेंट का शुक्रिया अदा करते हैं, फौज ने और गवर्नमेंट ने इसका बदला लिया। हम तो खुश हैं कि इसका बदला हमारी गवर्नमेंट ने लिया, तो हम खुश हैं। जी, अपने प्राइम मिनिस्टर मोदी पर भरोसा था आपको कि बदला लेंगे जरूर? जी, ये तो भरोसा था कि वो खुद बदला लेंगे इसका, तो उन्होंने किया आज, तो हम इस पे बहुत खुश हैं। इंडियन आर्मी पे कितना भरोसा है? इंडियन आर्मी पे भी भरोसा है, उन्होंने भी इसमें बहुत मदद की, तो बदला लिया, तो हम खुश हैं। অপারেশন সিন্দুর কেন? 26-এর পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার কথা আপনাদের সকলের মনে আছে। সিঁদুর দেখে বেছে বেছে সিঁদুর মুছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল না? তারই পাল্টা যাদের সিঁদুর মুছেছে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। নিঃসন্দেহে সে প্রতিক্রিয়া আপাতভাবে আনন্দেরই, এবং অবশ্যই বদলার প্রতিশোধের সেই আনন্দ ঝরে পড়েছে তাদের গলা দিয়ে। ভারতের পাশে তো দাঁড়িয়েছেনই, ভারতীয় বাহিনীর জন্য, ভারতের বিমান সেনা এবং নৌবাহিনীর জন্য গর্বিত বোধ করেছেন প্রত্যেকে। হ্যাঁ, এই তার জন্য আমি খুবই খুশি। হ্যাঁ, আর আমি যেটা বলেছিলাম সেটা সত্যি হয়েছে। আমি বললাম যে ফৌজের উপর ভরসা রাখেন, আর ফৌজ ভারতীয় সেনার উপর ভরসা রাখেন। ভারতীয় সেনা যে কারবাই করবে কাউকে বলে করে না, আর ভারতীয় সেনা সেই কারবাই করেছে, তার উচিত জবাব দিয়েছে। আর আমি বারবার এই কথা বলেছিলাম যে ভারতীয় সেনা বদলা নিতে থাকবে। হ্যাঁ, আর নিয়েছে, তার জন্য আমি খুবই খুশি। আর আমাদের ভারত সরকারের কাছে আমি খুবই খুশি, ঠিক আছে, যেটা ওরা হ্যান্ডেলিং করেছে আর ভারতীয় সেনার ওপর ভরসা করেছে। আমি শুধু ভাইয়ের জন্যে এসেছিলাম, আর ভাইয়ের কিছু কাজের জন্য কিছু ডকুমেন্টেশন ছিল। তারপরে যখন আমি 24 ঘন্টা এনি টাইম তৈরি আছি, যখন বলবি আমি তখনই হুকুম বললে চলে যাবো। আমি তার জন্যই বসে আছি। হ্যাঁ, আমি প্রথমে কথা বলেছি, দেশ আমার আগে, তারপরে পরিবারের কাজ চলবে। জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক অ্যাকশন নিয়েছে, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। धन्यवाद कहूंगी। मैं बहुत छोटी हूँ, उन्हें कुछ भी कहने या नहीं कहने वाली, लेकिन हाँ, जिस तरीके से हमारे पूरे परिवार को उन पे विश्वास था, उन्होंने उसी तरीके से जवाब देके हमारे विश्वास को कायम रखा है। एंड आई एम रियली थैंकफुल। जो हमारी सरकार है, जो हर स्त्री को बहन बोलता है, तो उनके पतियों को छीना गया था, तो उनका सिंदूर छीना गया था, शायद इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। मुझे लगता है ये उनके लिए आज सच में दी गई एक श्रद्धांजलि है जो भारत ने एयर स्ट्राइक करके की है। तो नाम इन्होंने सिंदूर दिया है, तो ये भी नाम हम एकदम करेक्ट दिया है, क्योंकि इसमें जो भी औरतें थे, मम्मी थी या आशावरी थी या आंटी थे, तो इनके रिस्पेक्ट में या बाकी के जो औरतें थी उनके रिस्पेक्ट में दिया है। और जैसे उन्होंने कहा था कि आप मोदी जी को जाके बताओ हमने औरतों को नहीं मारा है, तो मुझे लगता है ये नाम दे के मोदी जी ने इनको रिस्पेक्ट किया है। जो फौजी लोगों ने एक्शन लिया है वो अच्छा किया है, और वो सिंधु नाम दे के भी औरतों को सम्मान दिया है, वैसा है।